আপনারা বাড়িতেই থাকুন আর বাইরে থাকুন, ঠান্ডাটা কি কিছুটা কমে গেল? না, প্রাকৃতিকভাবে না। এই যে রাজনৈতিক উত্তাপ যেভাবে শুরু হয়েছে, যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনে ডাকাতি করতে শুরু করেছেন কার্যত, তাতে করে মনে হচ্ছে যে কিছুটা যেন ঠান্ডা কমে গেল, কিছুটা উষ্ণ বাতাস যেন বয়ে বেড়াচ্ছে। আচ্ছা, আজকে দিনভর কি নাটকটা হলো, কিভাবে উদ্ধত্ত দেখালো, কিভাবে অসভ্যতা দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনারা অনেকে অনেক সমালোচনা করছেন, কিন্তু আজকের এই দিনভর যে ইডির তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর খবরদারি, ফাইল নিয়ে চলে যাওয়া, তথ্য নিয়ে চলে যাওয়া, তথ্যকে নষ্ট করার চেষ্টা করা, ছিনতাই করে ফাইল নিয়ে চলে যাওয়া, মোবাইল নিয়ে চলে যাওয়া, কাগজ নিয়ে চলে যাওয়া, তারপরে আমাদের যেটা প্রথম মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই দিনে ডাকাতির পরেও কি কেন্দ্রীয় সরকার নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবে? জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত যখন এই ভিডিও তৈরি করছি, তখনও ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন, লাউডাউন স্ট্রিটে তার বাড়িতে চলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি একটা সবুজ ফাইল নিয়ে চলে আসেন, সঙ্গে কিছু ইলেকট্রনিক এভিডেন্স, মোবাইল, ল্যাপটপ প্রভৃতি নিয়ে চলে আসেন। এখানেই থেমে থাকেননি। আইপ্যাকের যেটা অফিস, মানে আইপ্যাক কিন্তু শুধু তৃণমূলের না, যখন যার তখন তার, যে টাকা দেবে, যে মাল দেবে, তার হয়ে কাজ করবে। বিভিন্ন রাজ্যে কাজ করেছে, এক সময় বিজেপির হয়েও কাজ করেছে, এখন তারা তৃণমূলের হয়ে কাজ করছে। তার মানে আইপ্যাকের গায়ে কোনো রাজনৈতিক রং নেই, কোনো পতাকা নেই, তারা শুধুমাত্র অর্থের বিনিময়ে রাজনৈতিক পরামর্শ দেয়। তো সেই আইপ্যাক বেশ কয়েক বছর ধরে তৃণমূলকে তারা পরামর্শ দিচ্ছে। তাদের যেটা অফিস, সেক্টর 5-এ একদম ওয়াটার সাইড, গোদরেজ ওয়াটার সাইড বলে একটা বহুতল রয়েছে, তার 11th ফ্লোরে তাদের অফিস রয়েছে। সেখানেও তল্লাশি এখনো পর্যন্ত চলছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মুখ্যমন্ত্রী, তিনি চলে গিয়েছিলেন বেশ কয়েক ঘন্টা, প্রায় 4 ঘন্টা ছিলেন। এবং তারপরে বাবুঘাটে গঙ্গাসাগর মেলা উপলক্ষে, তার উদ্বোধন উপলক্ষে একটা অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। তিনি বেরোনোর সময় বলে গেছেন যে আবার তিনি আসবেন। তো গল্পটা কি, রহস্যটা কি, সেটা নিয়ে ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা প্রেস রিলিজ জারি করেছে। এই প্রেস রিলিজটা, এরকম প্রেস রিলিজ, এত কড়া প্রেস রিলিজ, এত পরিষ্কার ভাবে উল্লেখ করা কোন রকমের যে নথি আগে আমরা ইডির তরফে দেখিনি। তো ইডি কি লিখছে? আচ্ছা, ইডি অফিসাররা অনেকে আবার মনে করছেন তারা টাকা খেয়ে এই ফাইল ছেড়ে দেননি তো। আমাদের তা মনে হয় না। সেটা সন্দেশখালিতে যখন ইডি অভিযানে গিয়েছিল, তখন সেখানে গিয়ে আক্রান্ত হয়েছিল, তারপর থেকে কি কি হয়েছিল না হয়েছিল। দেখুন, সেন্ট্রাল ফোর্স আছে মানেই একদম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একদম সাংবিধানিক তিনি ক্ষমতার অধিকারিণী, রাজ্যের প্রশাসনিক প্রধান, যেখানে পুলিশ কমিশনার চলে যাচ্ছেন, বিভিন্ন আইপিএস অফিসাররা চলে যাচ্ছেন, রাজ্য পুলিশের ডিজি চলে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর যেটা সিএম সিকিউরিটি তার অফিসাররা চলে যাচ্ছেন। তো তার সামনে দাঁড়িয়ে না কিছুটা হয়তো হতভম্ব হয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তাই আমাদের মনে হয় না যে ইডি আধিকারিকরা টাকার বিনিময়ে বা মাল খেয়ে, ঘুষ খেয়ে ওই এভিডেন্স গুলো ছেড়ে দিয়েছেন। তাহলে তারা হাইকোর্টে কেস করতেন না। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, সাউথের ডিসি, এছাড়া বেশ কয়েকজন পুলিশ কর্তা, এর মধ্যে রয়েছেন প্রতীক জৈন, বলে বিরাট লম্বা একটা তালিকা করে তাদের বিরুদ্ধে, তাদেরকে পার্টি করে মামলা করা হয়েছে এবং গোটা ঘটনাটা জানানো হয়েছে। সেই কথায় পরে আসবো। আগে প্রেস রিলিজে ইডি কি লিখেছে একটুখানি আপনাদেরকে বলে দিই। আপনারা কেউ কেউ ইতিমধ্যে একটু আধটু জেনেও গিয়েছেন নিশ্চয়ই। 27/11/2020, অর্থাৎ 2020 সালের 27শে নভেম্বর। দেখুন, বলার সময় মাঝে মধ্যে টুকটাক ডেট ভুল হয়ে যায়, আমরা চেষ্টা করি পুরোপুরি ঠিক করে বলার, অনেক সময় অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে যায়। আগের এপিসোডে একটা 2006 বলেছি, সেটা 2026 হবে, অনেকে মনে করিয়ে দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা প্রথমবার দেখছেন, অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই এপিসোড যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। 2020 সালের 27শে নভেম্বর একটা সিবিআই এফআইআর রুজু করেছিল কয়লা পাচার মামলায়। মানে এ রাজ্যের বিভিন্ন যেখানে কয়লা উত্তোলন করা হয়, সেই সমস্ত এলাকা থেকে অবৈধভাবে কয়লা উত্তোলিত হচ্ছে এবং সেই কয়লা বিভিন্ন কারখানায় বিক্রি করে দেওয়া হচ্ছে ফোকটে। মানে তোলার জন্য পারমিশন লাগবে না, পুরোপুরি চোরাই ব্যাপার আর কি, কালোবাজারি ব্যাপার।
তো তার মূল অভিযুক্তের নাম হচ্ছে অনুপ মাঝি ওরফে লালা। সিবিআই এই মামলাটা বহুদিন ধরে করছে, বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছে এই লালা, আবার জামিন পেয়েছে। তৃণমূলের নেতা বিনয় মিশ্র, সে এখন পলাতক। ভানুয়াতু বলে একটি দ্বীপ রয়েছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই কেসেই কিন্তু ভাইপোকে, মানে মমতা ব্যানার্জির ভাইপোকে, মানে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেস, মাফ করবেন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আন্তর্জাতিক ভাইপো আর কি, তাকে ডেকে বেশ কয়েকবার জেরাও করা হয়েছে। তো এই এখন এইসব খবর, বিভিন্ন খবর করার পরে মুখ্যমন্ত্রী কি বলে গেছে জানেন? বলে গেছেন ডিফামেশনের মামলা করব। মানে ডিফামেশনের মামলা করব। যে মুখ্যমন্ত্রী এভিডেন্স ট্যাম্পার করছেন, যে মুখ্যমন্ত্রী কয়লা পাচারের তদন্তকে প্রভাবিত করছেন, সেই খবর যারা করেছে তাদেরকে বলছে আমি মামলা করব, এভিডেন্স কি সব কি। মুখ্যমন্ত্রী না যখন কথা বলছিল আপনারা দেখেছেন, মানে টিভিতে হলেও একটুখানি দেখে নেবেন, তিনি না ভয়ে কাঁপছেন, তার চোখে জল, তার প্রায় কেঁদে ফেলবেন, মানে সব গেল, হায় 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 হায়, এ কি হলো, মানে সব যখন চলে যায় না। আর সাধের ভাইপোটাকে তো যে কোনো সময় তুলে নিতে পারে, এই কয়লা পাচার মামলাতেই তো চার্জশিটে ভাইপোর নাম রয়েছে। তো সে যাই হোক, যেটা প্রেস রিলিজ সেটা আপাতত দেখুন, উত্তেজিত হয়ে অনেক সময় কিছু শব্দ হয়তো বলে ফেলবো। আমার ওইসব ভাইপো বা মমতা ব্যানার্জিকে কোনো রকম আমরা পাত্তা ফাত্তা দিই না, কিন্তু ইউটিউবের কিছু কোড অফ এথিক্স থাকে, সেখানে কিছু শব্দ বলে ফেললে তখন সেটা চাকা ঘুরতে থাকে, অনেক সময় কপিরাইট বা অ্যাড সুইটেবিলিটিতে সমস্যা হয়। এই কারণে শান্তভাবেই আমরা এই এপিসোডটা তৈরি করার চেষ্টা করব, যতটা সম্ভব পারি কন্ট্রোলে রাখার চেষ্টা করব, আত্মসংযম দেখানোর চেষ্টা করব। কিন্তু এই সীমাহীন দুর্নীতি, সীমাহীন কেলেঙ্কারি বছরের পর বছর ধরে চলছে এবং আগামী অনন্তকাল ধরে চলবে, সেটা তো হতে পারে না। এই কারণেই বলছি যে কেন্দ্রীয় সরকারের অবশ্যই দ্রুত পদক্ষেপ করা উচিত। তার কারণ কেন্দ্রীয় সরকার, এই বিজেপি সরকার খুব একটা ৩৫৬র পক্ষপাতী নয়, কিন্তু যখন ইন্টারনাল সমস্যা তৈরি হয়, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তখন কেন্দ্র সেখানে ৩৫৬ লাগু করতে পারে, রাজ্যপাল শাসন তারপর রাষ্ট্রপতি শাসন করতে পারে। কেন যে এ রাজ্যে হচ্ছে না আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সম্ভবত ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে তারা ক্ষমতায় আসতে চাইছে, কিন্তু এই অবস্থা চললে না, মানে এই মমতা ব্যানার্জি যেভাবে তিনি ট্যাম্পারিং করছেন, যেভাবে খবরদারি করছেন, যদি এইভাবে চলতে থাকে, ওরা যেটা বলছে, মানে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল যেটা বলছে যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২৫০টা আসন পাবেন, অবাক হব না, ২৫০টা পেয়েও যেতে পারেন। মানে এইভাবে যদি চলে, আরে বাবা ভোটই দিতে দেবে না, তো তাহলে আপনি বিরোধীরা জিতবেন কি করে? কটা আসন পাবেন? ২০-৩০টা আসনের নিচে নেমে যেতে হবে, হয়তো ২৯৪টা আসনই তৃণমূল পেয়ে যাবে, বা দয়া করে দুটো একটা করে কাউকে কাউকে দিয়ে দিতে পারে। তো এই অবস্থা, এই অন্ধকারময় সময়, এই নৈরাজ্য, এগুলো চলতে পারে না, এই মহাজঙ্গল রাজ কখনো চলতে পারে না। তো আসি প্রেস রিলিজে ফিরে আসছে। অনুপ মাঝি ওরফে লালা, এবং তিনি মূল অভিযুক্ত, সেটা এফআইআর দায়ের করেছিল সিবিআই। সেই তদন্তে ইডি টাকা সাইফন করার খবর পায়, মানে হাওলার মাধ্যমে টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, দুবাইতে পাচার হয়ে যাচ্ছে। আর এই কয়লাগুলো বিক্রি হতো বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং রাজ্যের অন্যান্য জেলায়। এই অবৈধভাবে যে কয়লা তোলা হতো কোটি কোটি টাকায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকায় সেগুলো বিক্রি হতো। তো সেই তদন্তে নেমে বিভিন্ন সংস্থার খবর পাওয়া যায় এবং সেখানে আইপ্যাকের নামটা উঠে আসে। আইপ্যাকের পুরো নাম কি? ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বড় পরামর্শদাতা। তারা একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত তৃণমূলের নেতা নেত্রীদের কি কি করতে হবে সেই আইডিয়া তারা দেয়, এবং তারা কথা দিয়েছে যে আবার ২০২৬-এ তারা ক্ষমতায় ফিরিয়ে আনবে। তো এই কয়লা পাচারের টাকাও আইপ্যাকের থ্রু দিয়ে হাওলার মাধ্যমে দুবাইতে চলে যাচ্ছে, এরকম কংক্রিট এভিডেন্স পাওয়ার পরে আজকে পশ্চিমবঙ্গের ৬টি জায়গায়, এই যে বলছে ডিউরিং টুডেজ অ্যাকশন 6 প্রেমিসেস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 4 প্রেমিসেস ইন দিল্লি, মানে দেশের মোট 10 জায়গায়, দিল্লির 4 জায়গায় আর পশ্চিমবঙ্গের 6 জায়গায় তল্লাশি শুরু হয়। সেখানে নথি বাজেয়াপ্ত করার কথা, সেখানে যদি ক্যাশ পাওয়া যায়, টাকা পাওয়া যায়, সেটা বাজেয়াপ্ত হওয়ার কথা। আর সেটাকে উল্টে দিলেন আমাদের মাননীয় সততার প্রতীক, তিনি বললেন যে ভোটের নাকি তার লিস্ট হয়ে গেছে 294টা কেন্দ্রের, তাই সেই তালিকা নাকি ছিনতাই করার জন্য, সেই তালিকা নাকি দেখার জন্য ইডিকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাবুন মানে কিভাবে আইপ্যাকের পাশে দাঁড়াচ্ছে। আইপ্যাকের সঙ্গে তৃণমূলের শুধু আর্থিক সম্পর্ক,
তো সেই সংস্থা যদি চুরি করে তাকে তো ধরবেই, প্রতীক জৈন যদি অন্যায় করেন তাকে তো গ্রেপ্তার হতেই হবে। কিন্তু ওই যে ভয়টা তো অন্য জায়গায়। যা করেছেন মমতা ব্যানার্জি, আমরা আগের এপিসোডে দাবি করেছি এই মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা উচিত। এই মমতা ব্যানার্জির জেল হবে না বেল হবে সেটা সময় বলবে, কিন্তু তার নামে এফআইআরটা ইতিমধ্যে রুজু হয়ে গেছে, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি, এবং সেই শুনানি আগামীকাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো ডিউরিং দ্য সার্চ, মানে যখন অপারেশনটা চলছিল এই যে বিভিন্ন জায়গায়, তার মধ্যে একটা হচ্ছে দক্ষিণ কলকাতায় প্রতীক জৈনের বাড়িতে অপারেশন চলছিল, তল্লাশি চলছিল। ঠিক সেই সময় মমতা ব্যানার্জি সেখানে পৌঁছে যান এবং কলকাতা পুলিশের যিনি কমিশনার মনোজ বর্মা পৌঁছে যান, দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার তিনি পৌঁছে যান, বেশ কয়েকজন পুলিশ অফিসার পৌঁছে যান এবং মমতা ব্যানার্জি ছিনতাই করেন। ইডি বলছে জোর করে ছিনতাই করেন, ফোর্সিবলি রিমুভড ফিজিক্যাল ডকুমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক এভিডেন্সেস। বলছে যে ইডি অফিসারদেরকে প্রথমে কলকাতা পুলিশের অফিসাররা গিয়ে বললেন আপনারা কারা, তারা তাদের আই কার্ড দেখালেন, তারা কেন গিয়েছেন, কি তল্লাশি চলছে, কি অভিযান চলছে, কোন মামলায় চলছে, এফআইআর কি, সব তাদেরকে বললেন। এরপরে মমতা ব্যানার্জি একটা বস্তির কালচার বলে কথা, তিনি গেছেন, গিয়ে সেখান থেকে তাদের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেছেন মামা বাড়ির আবদারের মতো, জোর যার মুলুক তার, মানে হিন্দিতে বলে জিসকা লাঠি উসকা ভ্যাঁস, মানে জঙ্গলের রাজ আর কি, মানে বুঝলেন তো, যার বড় মাছ ছোট মাছকে গিলে খাবে সেই অবস্থা তো পশ্চিমবঙ্গে চলছে। তো এই অবস্থাটা চলছে, সেটা কেন কেন্দ্রীয় সরকার নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে সেই প্রশ্নটা আমরা বারবার করে যাব। আর এই অবস্থা যদি চলতে থাকে, যদি জেলও না হয় আর বেলও না হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস 294টা আসন পেয়ে যাবে। এই অন্ধকারের মধ্যে আপনাদেরও থাকতে হবে, আমাদেরও থাকতে হবে। তো এবারে বলল, ইডি বলছে যে ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ কলকাতা অ্যান্ড অফিসার ইনচার্জ অফ শেক্সপিয়ার সরণি পুলিশ স্টেশন কেম টু ওয়ান অফ দ্য প্রেমিসেস, মানে যে 6টা জায়গায় চলছিল, ওয়ান অফ দ্য প্রেমিসেস অ্যালং উইথ ওয়ান পার্সোনেল টু ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ দ্য অফিসিয়ালস, মানে যেটা বলছিলাম অফিসিয়ালদের পরিচয় তারা জানতে চান। দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অলসো এন্টার দ্য প্রেমিসেসটা কিন্তু এটা যেহেতু অভিযান হয়, তল্লাশি হয়, ফলে সেই জায়গার ঠিকানা দেওয়া হয় না, কার বাড়িতে যাওয়া, তার ঠিকানা কি, এগুলো বলতে নেই, এই কারণে এটা বলা হয়নি। শর্টলি দেয়ার আফটার অ্যালং উইথ সেভারাল পুলিশ অফিসার্স অফ কলকাতা পুলিশ, মানে বেশ কিছু অফিসার সেখানে পৌঁছে গেলেন এবং they were briefed about the proceedings by the authorized officer who also showed him his identity card, মানে তারা পরস্পরকে আই কার্ড দেখালেন এবং কথা বললেন। proceedings were being conducted in a peaceful and professional manner, অত্যন্ত শান্তিপূর্ণভাবে পেশাদারিত্বের সঙ্গে এই কাজ চলছিল। till the arrival of ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মিস মমতা ব্যানার্জি যাওয়ার আগে পর্যন্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ঢোকার আগে পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে একদম পেশাদারভাবে কাজ চলছিল। অ্যালং উইথ লার্জ নাম্বার অফ পুলিশ অফিসিয়ালস, মানে মমতা ব্যানার্জি অনেক পুলিশ অফিসারকে নিয়ে সেখানে গিয়েছিলেন, এটা ইডি জানাচ্ছে, লিখিতভাবে ইডি জানাচ্ছে। মিস ব্যানার্জি এন্টার্ড দ্য রেসিডেন্সিয়াল প্রেমিসেস অফ প্রতীক জৈনের যে রেসিডেন্সিয়াল যে বাড়ি, সেই এলাকার মধ্যে তিনি ঢোকেন অ্যান্ড টুক অ্যাওয়ে কি এভিডেন্সেস। ভাবতে পারেন, মমতা ব্যানার্জি টুক অ্যাওয়ে কি এভিডেন্সেস ইনক্লুডিং ফিজিক্যাল ডকুমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইসেস, মানে মমতা ব্যানার্জি সেগুলো নিয়ে পালিয়ে গেছেন। অনেকে বলবেন যে পালিয়ে যেতে দিলেন কেন ভাই, সেগুলোর তো বিচার হবে, মানে জঙ্গলের রাজত্ব মমতা ব্যানার্জি থাকতে পারেন, ইডি তো থাকতে পারে না। ভারতবর্ষ একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছে, একজন দিনের বেলা ডাকাতি করবে, কি করবে, তাকে গুলি করে দেবে না, সেটা তো সম্ভব না। দ্য সিএম কনভয় দেন প্রসিডেড টু আইপ্যাক্স অফিস প্রেমিসেস, এরপরে সিএম এর কনভয় চলে গেল একদম সেক্টর 5-এ সল্ট লেকে আইপ্যাকের অফিসে, ফ্রম হোয়ার মিস ব্যানার্জি হার এইডস, মানে মিস ব্যানার্জি এবং তার সহযোগীরা, সেই ছবি আপনারা দেখেছেন, দেখুন বেশি ছবি দেখালে না এখন কপিরাইট মেরে দিচ্ছে ইউটিউব, এই কারণে আমরা ব্যাখ্যা দেবো, কথাটা বলবো, ইভেন্টটা বলে দেবো, খুব বেশি ছবি বা ভিডিও আমরা দেখাতে পারবো না ইচ্ছে থাকলেও, সমস্ত তথ্য নথি থাকা সত্ত্বেও বেশি দেখাতে পারছি না, কারণ এই ইউটিউব এই খেলাটা শুরু করেছে 25শে ডিসেম্বরের পর থেকে, একটা ভিডিও আপলোড হতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কখনো 24 ঘন্টা 48 ঘন্টাও লেগে যাচ্ছে, এই কারণে আমরা বেশি ভিডিও বা বেশি ছবি দেখাতে পারছি না। তো সিএম এর সহযোগীরা and the state police personnel forcibly removed physical documents
ফোর্সিবলি জোর করে কেড়ে নিয়ে চলে গেছেন। ইডি বলছে কেড়ে নিয়ে চলে গেছে, ইলেকট্রনিক এভিডেন্স কেড়ে নিয়ে চলে গেছে, ফিজিক্যাল ডকুমেন্ট, মানে মমতা ব্যানার্জির হাতে শুধুমাত্র প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় যে সবুজ রঙের ফাইলটা দেখেছেন সেটা নয়, এই যে সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইডের 11th ফ্লোর থেকে প্রচুর ফাইল এবং নথি মমতা ব্যানার্জির গাড়িতে তুলেছে তার সমস্ত সহযোগীরা, তার যে সিকিউরিটির লোকজন। The above actions have resulted the obstruction in ongoing investigation and proceedings under PMLA. তো PMLA একটা হচ্ছে 2002-এর, এবং আর্থিক বেনিয়মের অভিযোগে এই তদন্তটা হয় এবং সেইটা চলছে। সেটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ইডি জানালো পরিষ্কার করে, এবং ইডি এর পাশাপাশি আরো জানিয়ে দিল দ্যাট দ্য সার্চ ইজ এভিডেন্স বেসড। আজকের যে সার্চটা হচ্ছিল, তল্লাশিটা হচ্ছিল, এটা তথ্য ভিত্তিক, নির্দিষ্ট তথ্য ছিল, অ্যান্ড ইজ নট টার্গেটেড অ্যাট এনি পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। কোনো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এই তল্লাশি অভিযান নয়, এটা পুরোপুরি একটা ক্রাইম। সেই ক্রাইমের অভিযোগ পাওয়ার পরে, এফআইআর হওয়ার পরে সেই তদন্তভার সিবিআই যেভাবে নিয়েছে, ইডি মানি ট্রেলের ব্যাপারটা দেখছে, অনৈতিকভাবে যেভাবে হাওলায় টাকা পাচার হয়েছে সেই তদন্ত করছে। তো সেই তদন্তে কোনো রকম রাজনৈতিক যোগ নেই। নো পার্টি অফিস হ্যাজ বিন সার্চড। কোনো রাজনৈতিক কার্যালয়, কোনো দলীয় কার্যালয়, নো পার্টি অফিস হ্যাজ বিন সার্চড, কোথাও কোনো তল্লাশি হয়নি। যেটা মমতা ব্যানার্জি বলছেন আমাদের পার্টি অফিসে এইভাবে হামলা হয়েছে, তল্লাশি হচ্ছে, যদি আমরা বিজেপি করি। বিজেপি সেটা কড়া নিন্দা করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন সকালে আপনাদেরকে শুনিয়েছি। এরপরে বিভিন্ন নেতা নেত্রীরা তারা বিভিন্ন বিবৃতি দিচ্ছেন এবং আগামী দিনেও হয়তো দেবেন। দ্য সার্চ ইজ নট লিঙ্ক টু এনি ইলেকশনস। ভোটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেটা মমতা ব্যানার্জি বলেছেন যে ভোটের উপলক্ষেই আমাদের কার্যালয়ে এসে আমাদের প্রার্থীদের নাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এসআইআর চলছে, আমরা কাজ করছি। এসআইআরটা কি আপনার কাজ? আপনি তো চেয়েছিলেন এসআইআর বন্ধ থাকুক, তো আপনার আইপ্যাক আবার এসআইআর এর সঙ্গে কি সম্পর্ক? মানে ঠাকুর ঘরে কে কলা খায়নি? এই যে বিভিন্ন রকমের যেটা অভিযোগ উঠে গিয়েছে ইতিমধ্যে, যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে যা যা অভিযোগ আপনারা তুলছেন, রাজ্য সরকারই বিএলওদের দায়িত্ব দিয়েছে। বিএলও 80,000-এর বেশি বিএলওর নাম কে দিয়েছে? এই নবান্ন থেকে দেওয়া হয়েছে, এই মমতা ব্যানার্জি সরকার দিয়েছে। এখন যদি কোনো ভোটার তিনি মারা যাননি অথচ মারা গিয়েছেন বলে দেখানো হয়, দায়িত্বটা কার? এই বিএলওদের। ফলে এটা যে উদ্দেশ্য প্রণোদিত সেটা কি আপনি প্রমাণ করতে চাইছেন মাননীয় সততার প্রতীক? And is part of regular crackdown of money laundering. The search is conducted strictly in accordance with establishment legal safeguards. তো এই যে সেফগার্ডের ব্যাপারটা, এটা নিয়েই হচ্ছে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট এবারে কি নির্দেশ দেয়, কি রায় দেয়, সেদিকে অবশ্যই আমাদের অপেক্ষা থাকবে। তবে বন্ধুরা, আপনারা যারা সকাল থেকে দেখলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধর্মতলায় ধর্ণা দিয়েছিলেন, যেভাবে তিনি সারদায় বিভিন্ন যারা চোর আর কি, যারা একদম চিহ্নিত চোর, জেল খাটা চোর, তাদেরকে বাঁচানোর জন্য উনি এক সময় বলেছিলেন আমি চোর, উমুক চোর, তুমুক চোর, সবাই গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরছিলেন। যেভাবে চাকরি চুরি করার পরে উনি বলেছিলেন হ্যাঁ মাথা উঁচু করে থাকো, সদম্ভে বলো, জোর করে বলো, মানে যেন স্বামী বিবেকানন্দের জন্মদিন আসছে না 12 তারিখে, তিনি বলেছিলেন গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু। এই মমতা ব্যানার্জি যেন বলতে চাইছেন গর্বের সঙ্গে বলো আমরা চোর। তো এই অবস্থা চলতে পারে না। এ রাজ্যে হয় 356 ধারা জারি হোক, অথবা এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যারা জড়িত অর্থাৎ মাথাগুলোকে তুলুক, তাদের একদম কারাগারের অন্ধকার সেলের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হোক। তা না হলে মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, মানুষের শ্রদ্ধা, মানুষের সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে যাবে। আইনের শাসন যে নেই এ রাজ্যে, সেটা আজকের দিনে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।